অ্যাটলাস লায়নের গর্জনে আবারও প্রকম্পিত বিশ্বকাপ, এবারও কাঁপছে বিশ্বকাপ। মরক্কো দ্য অ্যাটলাস লায়ন 4 বছর আগে 2022 আসরে সবাইকে চমকে দিয়ে উঠে গিয়েছিল সেমিফাইনাল পর্যন্ত। সেই স্বপ্নযাত্রায় থামিয়ে দিয়েছিল স্পেন পর্তুগালের মতো ফুটবল পরাশক্তিদের পথ চলা। সেটা যে কেবল এক আসরের চমক নয়, এইবারের বিশ্বকাপেও মরক্কো তা বুঝিয়ে চলেছে প্রতিটি ম্যাচে। প্রথম খেলায় ব্রাজিলকে কোণঠাসা করে ড্র আদায় করা নেয়ার মধ্যে শুরু, এবং যার সর্বশেষটা প্রথম দল হিসেবে এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাম লেখা নয়। রাউন্ড অফ 16-এর ম্যাচে কানাডার বিপক্ষে 3-0 গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে দ্য অ্যাটলাস লায়ন মরক্কো। কিন্তু এই সর্বশেষটাই কি শেষ নাকি? এটাই কি তাদের শেষ স্টপেজ? কেননা কোয়ার্টার ফাইনালে মরক্কোকে খেলতে হবে ফ্রান্সের বিপক্ষে, মানে ফ্রান্স প্যারাগুয়ে ম্যাচের বিজয়ীর বিপক্ষে। সেইখানটাতে তো ফ্রান্স জিতবে ধরে নেই যায়। কিন্তু এই মরক্কোকে ফ্রান্সেরও সমীহ করতে হবে। মাঠে নামার আগেই যে তারা জিতে যাবে, ফ্রান্সের জয়টা যে ভীষণ রকমের সহজ হবে, অমনটা ভাবার কোনো কারণ নেই। কানাডার বিপক্ষে আজকের ম্যাচেও তারা আজকে একটা অন্যরকম স্টেটমেন্ট এই মরক্কো দিয়েছে, যেইটা ফ্রান্সের চিন্তার কারণ আছে বই কি। দেখুন, মরক্কো কানাডার এই ম্যাচটাতে ক্লিয়ার ফেভারিট মরক্কোই ছিল, কিন্তু ম্যাচের যে প্রথমার্ধ হয়েছে সেইটা কানাডা খেলেছে, এবং সেই প্রথমার্ধে অবশ্যই কানাডার এগিয়ে যাওয়া উচিত ছিল। মরক্কোর গোলকিপার ইয়াসিন বনু, তিনি হচ্ছে গিয়ে দুই কিপারের মধ্যে অনেক বেশি বিজি ছিলেন। শুরুতেই যদি কানাডা গোলটা আদায় করে নিতে পারত প্রথম 20 মিনিট, আধ ঘন্টা, ইভেন ফার্স্ট হাফে, সেই ক্ষেত্রে পুরো ম্যাচের সিচুয়েশনটা অন্যরকম হতো। মরক্কো আরও একটু ব্যাকফুটে চলে যায়, কেননা ম্যাচের 21তম মিনিটের সময় তাদের স্টার স্ট্রাইকার ইসমাইল সাইবারিকে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছে ইনজুরির কারণে। এবং এই বিশ্বকাপের গ্রুপ পর্বে 3টা ম্যাচেই সাইবারিক গোল করেছেন। নকআউট পর্বের প্রথম খেলাটাতেও নেদারল্যান্ডসের বিপক্ষে ওই টাই ব্রেকারের ম্যাচ উইনিং পেনাল্টিটাকে তিনিই নিয়েছেন, মানে সেটা তিনি লক্ষ্যভেদ করাতেই দলের জয়টা নিশ্চিত হয়েছে। ফলে এইরকম একটা স্ট্রাইকারকে যখন মরক্কো লুজ করে, এবং পুরো দলটাও ভালো খেলছিল না, কানাডা তাদেরকে মোটামুটি চমকে দিয়েছে তাদের ওই ফাস্ট পেস্ট যে অ্যাটাক সেটার মাধ্যমে, তো গোলটা তারা আদায় করে নিলে ম্যাচটা অন্যরকম হতো। কিন্তু ওই যে আছে না, যে অফ ডে থাকলেও যে জয়টা বের করে নিতে পারে, মরক্কোর যে সেই সামর্থ্যের জায়গাটা রয়েছে, এইটা আবার মরক্কো এই ম্যাচটাতে বুঝিয়ে দিল তাদের সেকেন্ড হাফ পারফরমেন্সের কারণে। সেকেন্ড হাফের শুরুতেই মরক্কো সেই প্রার্থিত কাঙ্ক্ষিত গোলটা পেয়ে যায়, যেই গোলটা আসলে একেবারে ট্রেনিং গ্রাউন্ড থেকে উঠে আসা। কেননা বক্সের ঠিক বাইরে রাইট সাইডে যেই ফ্রি কিকটা কনসিড করেছিল কানাডা, সেইখান থেকে আশরাফ হাকিমির একটা বুদ্ধিদীপ্ত যে স্কোয়ারটা করেছেন তিনি, সেইখানে আজেদিন ওনাহি তার যে ফার্স্ট টাইম শট, সেই শটটা জাল খুঁজে নিল কানাডার কিপারের ঝাঁপিয়ে পড়া বা হাতকে ছাড়িয়ে গিয়ে। এবং সেই শটটাতে আমি বলবো যে রাহিমি, যিনি নেমেছিলেন বদলি হিসাবে সাইবারি, তিনি যে ওইখানটাতে বলটাকে যেতে দিলেন তার দুই পায়ের ফাঁক দিয়ে, সেইটাও আমার মনে হয় যে তাদের কিপারকে একটুখানি বিভ্রান্ত করেছে। স্লাইট একটা ডিফ্লেকশনও মনে হয়েছিল। যাই হোক, এই গোলটাতে এগিয়ে যাওয়াটা মরক্কোর জন্য হচ্ছে গিয়ে তাদেরকে একটা স্বস্তি এনে দিয়েছে। কিন্তু সেকেন্ড গোল যতক্ষণ না পাবে ততক্ষণ তো আর পুরো স্বস্তির জায়গা নাই। যে কোনো মুহূর্তে তো কামব্যাকটা হতেই পারে, এবং কানাডা এই গোলটার পরেও কিন্তু তারা চেষ্টা করেছে, প্রথম হাফের মতো হয়তো বা না, কিন্তু তারপরও কানাডা এইখান থেকেও যে কোনো মুহূর্তে ম্যাচে ফেরার থ্রেটটা করছিল। যেই থ্রেটটা আসলে শেষ হয়ে যায় 80তম মিনিটে একটা চোখ ধাঁধানো কাউন্টার অ্যাটাকে, ট্রানজিশনাল ফুটবলে একটা ব্রিলিয়ান্ট প্রদর্শনীতে, যখন ব্রাহিম ডিয়াজ রাইট সাইডে বলটা পেয়েছেন এবং শটটা তারই নেয়ার কথা ছিল, বা তারই নেয়া আমি বলবো উচিতও ছিল, কারণ সেই ক্ষেত্রে তিনি হচ্ছে গিয়ে মানে ওই গোলের থ্রু তিনি করেছিলেন। কিন্তু তিনি ওই লাস্ট মোমেন্টে গিয়ে একটু কাটব্যাকটা করে, মানে বলটা ভিতরে নিয়ে এসে তিনি স্কোয়ার করলেন, পেছনে তিনি পাস দিলেন সেই ওনাহিকে, এবং ওনাহির শট ঠিকই বলটা জালে পাঠিয়ে দিল একটা বুলেট গতির শটে। ফলে এই যে 2-0 গোলে লিডটা পেয়ে গেল মরক্কোর, এরপরে আর ম্যাচের রেজাল্ট নিয়ে কোনো রকম কোনো সংশয়ের মধ্যে পড়তে হয় নাই। কানাডা বরং হতোদ্যম হয়ে গিয়েছে যে ম্যাচটা এত ভালো খেললো তারা, কিন্তু গোল পেয়ে গেল
মরক্কো, ফলে তাদের ওইখান থেকে আর কামব্যাক করার আর এরপরে ভিজিবল জায়গা নেই। আর তাদের তো আসলে অভিজ্ঞতাও খুব একটা নাই। কানাডা এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য কো-হোস্ট, সেইখানটাতে তারা গ্রুপ পর্ব পেরিয়েছে, এটাই তাদের সাফল্য। নকআউট পর্বের প্রথম রাউন্ড অফ 32 পেরিয়েছে, এটাও তাদের বিরাট সাফল্য। ফলে এখানে রাউন্ড অফ 16-এ যখন তারা ভালো খেলেও পিছিয়ে গেল, 1 গোলে পিছিয়ে গেল, 2 গোলে পিছিয়ে গেল, এবার ওয়ার্ল্ড কাপে অনেকগুলো নকআউট পর্বের ম্যাচ আমরা দেখেছি না যে অনেক নাটকীয়তা, সেইটা করার মতো আর তাদের রসদ কানাডার কাছে ছিল বলে মনে হয় না, ছিল না, ফিজিবিলি ছিল না। আর ফাইনালি গিয়ে মরক্কো থার্ড গোলটাও পেয়ে যায় ইনজুরির সময়। 8 মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়েছিল এবং সেই 8 মিনিটে গিয়ে রাহিমি, যিনি ওই যে বদলে হিসাবে সাইবেরে নেমেছিলেন, আরো একটা ওইখান থেকে ব্রাইম ডিয়াজের পাসে আরো একটা সেই ট্রানজিশনাল ফুটবলে তারা সেই গোলটা খুব সুন্দর একটা স্কোয়ার করেছেন, খুবই লাভলি একটা ওয়েটেড পাস, যেইটাকে হচ্ছে গিয়ে মাটি ঘেঁষে কিপারের বাম পাশ দিয়ে জালের ঠিকানায় পাঠিয়ে দিয়ে রাহিমি পুরো মরক্কন টিমের সেলিব্রেশনটাকে আর কি আরো একটা মাত্রা দিয়ে দেন। যে মরক্কো আজকের ম্যাচটা ভালো খেলে নাই, স্পেশালি ফার্স্ট হাফ তো একেবারেই ভালো খেলে নাই, কিন্তু ভালো না খেলেও তারা ম্যাচটা 3-0 গোলে ব্যবধানে জিতে নিয়েছে। এবং সেই জায়গাটাতেও যখন তারা ভালো খেলবে, মানে আমি বলছি ধরেন নেক্সট প্রতিপক্ষ সম্ভব যে ফ্রান্স, তারা ওইভাবে মরক্কোর ক্ষেত্রে ভাববে যে গত ওয়ার্ল্ড কাপের তারা সেমিফাইনালিস্ট, এই ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল উঠে গেছে, আফ্রিকার একটা নেশন, এবং তারা যে লাস্ট ম্যাচটাতে তারা যথেষ্ট ভালো না খেলেও 3-0 ব্যবধানে জয় নিয়ে ম্যাচ শেষ করেছে। ফলে ফ্রান্সের বিপক্ষে মরক্কোর সেই ম্যাচটা কিন্তু আসলে ফ্রান্সের হালকাভাবে নেওয়ার কোনো রকম কোনো সুযোগ নাই। এখন মরক্কো গতবারের রানটাকে আবার ম্যাচ করতে পারে কিনা, ফ্রান্সকে যদি হারাতে পারে তাহলেই তো, ফ্রান্স যদি উঠে প্রথমত, যদি তারা ওই ম্যাচটা জিততে পারে কোয়ার্টার ফাইনাল, তাহলেই তো সেমিফাইনালটা উঠবে, ওইটা পরের বিষয়। তবে অন্তত পক্ষে তারা লাস্ট ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে কীর্তির পর এই ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠিয়ে তারা যে আফ্রিকার দি বেস্ট টিম, সেইটাও বোধ করি এই পরপর 2টা ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সে মরক্কো দ্য অ্যাটলাস লায়ন সেটা নিশ্চিত করলো।